প্রিয়মের পরিচয় পেয়ে আকাশ মনে মনে ভয় পাচ্ছে। প্রিয়ম যদি সব জেনে যায় তবে এতদিন যেটার ভয় পাচ্ছিল সেটাই হবে। আকাশের বিচলিত মুখ দেখে প্রিয়ম আকাশের মুখের সামনে চুটকি বাজিয়ে বলল, আমার পরিচয় তো জানলেন, এবার আপনার পরিচয় বলুন, আর এভাবে সিন ক্রিয়েট করার কারণটাও বলুন। আকাশ পরিস্থিতি সামলানোর জন্য বলল, আমি রুহির হাজবেন্ড, আর ওর সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে, আমি ওকে নিয়ে যেতে এসেছি। আপনি দয়া করে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আসবেন না। এটা বলেই আকাশ রুহির হাত ধরে আবার টানতে লাগলো। টানতে টানতে রুহিকে জোর করে নিচে তলায় নিয়ে আসলো। রুহি ছাড়ানোর জন্য চেষ্টা করছে। প্রিয়মের মনে হচ্ছে এখানে বিষয়টা অন্য কিছু। আকাশকে কিছুতেই সুবিধার ঠেকছে না প্রিয়মের। প্রিয়মকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আনোয়ার সাহেব বললেন, প্রিয়ম, আমার মেয়েটাকে বাঁচাও, এই ছেলেটা আমার মেয়েটাকে শেষ করে দিচ্ছে। অনেকটা অসহায় দৃষ্টিতে বললেন। প্রিয়ম নিচে তলায় গিয়ে আকাশের সামনে গিয়ে ওকে থামিয়ে দিল। প্রিয়মকে দেখে আকাশ রেগে বলল, আপনাকে না বললাম আমাদের মধ্যে আসবেন না, সরুন সামনে থেকে। আমি কি করব বা না করব সেটা আপনাকে জিজ্ঞেস করব না, ওকে? আর আপনি ওনার হাত ছাড়ুন। উনি যদি স্বেচ্ছায় যেতে চান তবে আমি আপনাদের আটকাবো না, কিন্তু এর আগে আপনি ওনাকে কোনো রকমের জবরদস্তি করতে পারবেন না। প্রিয়মের কথায় আকাশ রুহির হাত ছেড়ে দিয়ে ওর দিকে চোখ রাঙিয়ে ইশারা দিল যেন কোনো রকম ভেজাল না করে। রুহি আকাশের চোখ রাঙানোতে ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। প্রিয়ম আবার রুহিকে উদ্দেশ্য করে বলল, আপনি ভয় পাবেন না, আপনি নিঃসংকোচে বলুন, আপনি কি আপনার স্বামীর সাথে যেতে চান? রুহি পেছনে তাকিয়ে দেখলো ওর বাবা মা ওর দিকে তাকিয়ে আছে। রুহি বাবা মার দিকে একবার তাকিয়ে সামনের দিকে তাকিয়ে প্রিয়মকে বলল, আমি যেতে চাই না ওর সাথে, ও আমার বাচ্চাকে মেরে ফেলতে চায়, ও বাচ্চাটা রাখতে চায় না, কিন্তু এই বাচ্চাটা আমি চাই, আপনি কিছু করুন, আপনি চলে গেলে ও আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। বলতে বলতেই রুহি কেঁদে দিল। রুহির এভাবে সব কিছু ফাঁস করে দেওয়াতে আকাশের চেহারার কাঠিন্য নেমে এলো। রাগে সব ভুলে গেল। দাঁত কিরমির করতে করতে রুহির হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। বেশি দূর যেতে পারে না, দুপা এগুলোর সাথে সাথে ওর মুখে একটা ঘুষি পড়ল আচমকায়। আকাশ টাল সামলাতে না পেরে রুহির হাতটা ছেড়ে দিয়ে মুখ চেপে ধরে বসে পড়ল। প্রিয়ম শক্ত হাতের ঘুষিটা বেশ জোরসেই লেগেছে আকাশের মুখে। আকাশের এমন অবস্থা থেকে রুহির খারাপই লাগছে, কিন্তু সে কিছুই বলছে না। বলারই বা কী আছে? অন্য সময় হলে ঠিকই প্রতিবাদ করত, কিন্তু আজ পরিস্থিতিটা অন্য। পেছন থেকে আনোয়ার সাহেব আর রুনা বেগম রুহির সাথে এসে দাঁড়ালেন। রুহি মায়ের কাঁধে হাত রেখে কান্না করে দিল, আর অরুণা বেগম মেয়ের মাথায় হাত রেখে দিলেন। আকাশ ঘুষি খেয়ে 2 মিনিট মাথা উঠে দাঁড়িয়েই প্রিয়মকে আক্রমণ করতে যাবে, প্রিয়ম আকাশের পেট বরাবর হাঁটু দিয়ে আঘাত করল। আকাশ পেট ধরে দূরে সরে গেল। প্রিয়ম আকাশের কাছে এসে ওর কলার ধরে বলল, পুলিশ এমনি এমনি হয়নি, সো যা করবি সাবধানে করবি। বলেই প্রিয়ম আশেপাশে তাকিয়ে একটা পেল দড়ি। দড়িটা দিয়ে শক্ত করে আকাশের হাত পা বেঁধে থানায় ফোন দিল। অরুণী ক্যাম্পাসে এসে দেখল প্রণয় বন্ধুদের সাথে দাঁত কেলাচ্ছে। অরুণী ওর কাছে গিয়ে বলল, কি বলবেন বলেন। প্রণয় অরুণীর দিকে তাকিয়ে বন্ধুদের ইশারা দিল চলে যাওয়ার জন্য। বন্ধুরা চলে যাওয়ার পর প্রণয় বলল, কেমন আছো অরুণী? ভালো। জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? প্রয়োজন মনে করি না, অরুণী কাঠখোট্টাভাবে জবাব দিল। তুমি এত কঠিন কেন অরুণী? আমি এমনি, একটু নরম স্বরে কথা বললে কি হয়, আমি বলতে পারি না। এতটুকু বলে অরুণী ঘড়ির দিকে তাকিয়ে বলল, কিছু বললে তাড়াতাড়ি বলুন, আমার ক্লাস আছে। অরুণের এমন ব্যবহারে প্রণয়কে কষ্ট দেয়, কিন্তু তবুও প্রণয় হাসি মুখে মেনে নেয়। ও যে কথা বলে না ভালোবাসার মানুষকে সব কিছু শেখায়, তেমনি প্রণয়ের ক্ষেত্রেও তাই। প্রণয় কষ্ট পেলেও মুখে হাসি বজায় রেখে বলল, আজ আমার জন্মদিন অরুণী। অরুণী ভেবে পাচ্ছে না তো জন্মদিন হলে ওকে বলার কি আছে,
অরুণী তবুও ভদ্রতার খাতিরে বলল, শুভ জন্মদিন। বলেই প্রণয়কে কিছু বলতে না দিয়ে হাঁটা ধরল ক্লাসরুমের দিকে। প্রণয় মন খারাপ করে অরুণীর যাওয়ার দিকে তাকিয়ে রইল। অরুণী যাওয়ার পরই প্রণয়ের বন্ধুরা চলে আসলো। বন্ধুরা সবাই জানে প্রণয় অরুণীকে ভালোবাসে। এটা নিয়ে প্রণয়কে প্রচুর খোঁচা মারে। এবারও ব্যতিক্রম হয়নি। বন্ধুমহলের মধ্যে মিনহা প্রণয়কে খোঁচা মেরে বলল, দোস্ত, তোর কি এমন বলল যে তোর মুখ এমন চুপসে গেল? প্রণয় মাথা নেড়ে বলল, বেশি বকবক করবি না, চল তোদের ট্রিট দিই। ট্রিটের কথা শুনে ফারদিন বলল, চল মামা, চল, আজকে পুরো 1 বছরের খাবার একসাথে খাবো। ফারদিনের কথায় বাকি বন্ধুরা হেসে দিল। প্রিয়ম আকাশের হাত বেঁধে থানায় কল করে রিশাদকে আসতে বলল। রিশাদ হলো প্রিয়মের সহকারী। রিশাদ আসতেই প্রিয়মকে ওকে থানায় নিয়ে লকআপে ঢুকাতে বলেছে আর ওর নাম একটা ডিজি করতে বলেছে। রিশাদ আকাশকে আর 2-4 ঘুষি লাগিয়ে নিয়ে গেল। আকাশকে নিয়ে যেতেই প্রিয়ম আবার রুহিদের ড্রয়িং রুমে এসে বসল। সামনে রুহি আর রুহির মা বাবা বসা। প্রিয়মই প্রথম শুরু করলো, আঙ্কেল, ঘটনাটা যদি একটু খুলে বলতেন তবে ওকে শায়েস্তা করতে সুবিধা হতো। রুহি মলিন কণ্ঠে বলল, আকাশ আর আমার বিয়ে 3 বছর আগে হয়। পরিবার থেকে সম্পর্ক মেনে না নেওয়ায় আমরা পালিয়ে বিয়ে করি। তারপর আর বাবা মার সাথে যোগাযোগ হয়নি। আকাশের বাসাতে থাকতে শুরু করলাম। বিয়ের পরের দিনগুলো খুব একটা ভালো না গেলেও একেবারে খারাপ যাচ্ছিল না। তারপর আমাদের প্রথম বাচ্চা যখন আসে আমার গর্ভে, তখন আকাশ বলল ও বাচ্চা রাখবে না। এখন নাকি বাচ্চা নেওয়ার সময় হয়নি। আমার কাছে অনেক রিকোয়েস্ট করে বাচ্চাটা অ্যাবর্শন করালো। সেবার আমি কিছু বলিনি। খুব কষ্ট পেয়েছিলাম, একরকম ডিপ্রেশনে পড়ে গেছিলাম। ওই ঘটনার প্রায় 1 বছর পর 3-4 দিন আগে জানলাম আমি আবার কনসিভ করেছি। খবরটা আকাশকে জানানোর পর আকাশ আবার আগের মতো শুরু করলো। সেই বাচ্চা রাখবে না, আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো। তারপর আমি যখন আমার জায়গায় অনড় ছিলাম, তখনও ছলনার আশ্রয় নিয়ে আমাকে হসপিটালে নিয়ে যায় অ্যাবর্শন করানোর জন্য। সেটা আমি কোনোভাবে জানতে পেরে একজন নার্সের সহযোগিতায় পালিয়ে আসি। আর এখন বর্তমানে এখানে এই অবস্থা করছি। সব কিছু বলতে বলতেই ওর কপাল বেয়ে পানি পড়তে লাগলো। রুহি নিজেকে সামনে নিল। প্রিয়ম আশ্বাস দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আপনার বাচ্চার ক্ষতি হবে না। আমরা আকাশের বিরুদ্ধে থানায় জিডি করে রেখেছি। ও এখন আর আপনার বাচ্চার ক্ষতি করতে পারবে না। তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে আনোয়ার সাহেবকে সালাম দিয়ে বলল, স্যার আসি। আনোয়ার সাহেব বলল, না বাবা, একটু বসো, নাস্তা করে যাও। তোমার সাথে তো তেমন কথাই হলো না। প্রিয়ম হালকা হেসে বলল, স্যার, আমি বাসা থেকে নাস্তা করে এসেছি, আরেকদিন আসবো, এখন থানায় যেতে হবে। তারপর প্রিয়ম চলে যেতেই রুহি নিজের ঘরে ফিরে গিয়ে বালিশ ধরে কাঁদতে লাগলো। আর আনোয়ার সাহেব হতাশ ভঙ্গিতে নিজের ঘরে চলে গেলেন। রুনা বেগমও কিচেনে চলে গেলেন। অরুণী ভার্সিটির সামনে থেকে রিক্সা নিল রুহিদের বাড়ি যাওয়ার জন্য। এখন বিকেল 4টে। সন্ধ্যা পর্যন্ত সে রুহি সাথে ঘুরবে। এদিকে প্রণয় অরুণীকে পুরো ভার্সিটি এরিয়া খুঁজেও পেল না। ওর বন্ধুরা বলল অরুণী চলে গেছে। প্রণয়ের মন খারাপ হলো। প্রতিটা দিন অরুণী এমন করে, প্রণয়কে ফাঁকি দিয়ে চলে যায়। প্রতিদিনের মতো আজও প্রণয় মন খারাপ করে বাড়ির দিকে রওনা হলো। অরুণী রুহিদের বাসার সামনে এসে দরজা নক করতেই উনা বেগম খুলে দিলেন। অরুণী মিষ্টি হেসে বলল, আন্টি, রুহি কি করে? শুয়ে আছে, সকাল থেকে কিছু খায়নি। অরুণী রুহির ঘরের দিকে যেতে যেতে রুনা বেগমকে বলল, আন্টি, 2 প্লেট ভাত দেন, আমিও খাইনি, আমি আর রুহি একসাথে খাবো। রুনা বেগম মুচকি হেসে কিচেনে চলে গেলেন। আর অরুণী রুহির ঘরে এসে দেখে রুহি চোখের উপর হাত দিয়ে শরীর টান করে শুয়ে আছে। অরুণী রুহির মাথায় হাত দিতে রুহির চোখ থেকে হাত সরিয়ে মলিন হেসে বলল, কখন আসলি?
মাত্রই। তুই নাকি সারাদিন কিছু খাসনি? আমার আবার খাওয়া, রুহি তাচ্ছিল্যের স্বরে বলল। থাপড়িয়ে তোর দাঁত ফেলে দেব। না খেয়ে থেকে কি বোঝাতে চাস, যে তোর মতো দুঃখী আর কেউ নেই? আরে খোঁজ নিয়ে দেখ, তোর চেয়েও শত কষ্টে মানুষ হাসি মুখে বেঁচে আছে। তাহলে তুই কেন পারবি না? তুই মানুষ না? আর না খেয়ে থাকলে কি সব ঠিক হয়ে যাবে? কেন নিজের শরীরকে কষ্ট দিচ্ছিস? আর এখন তো তুই একা নেই, সাথে বাচ্চাটাও আছে। নিজেকেও কষ্ট পাচ্ছিস, ওকেও দিচ্ছিস। এমন হলে অ্যাবর্শনই করে ফেল। কি দরকার তোদের রেষারেষি শিকার এই মাসুমটাকে করার? ওর তো কোনো দোষ নেই, তবে ওকে কেন কষ্ট দিবি? তোর ওকে কষ্ট দেওয়ার কোনো হক নেই। অরুণী প্রচণ্ড রেগে কথাগুলো বলল। তারপর ব্যাগ নিয়ে রুহির ঘর থেকে চলে যেতে নিলে রুহি দ্রুত উঠে অরুণীর পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি, আর এমন হবে না। আমি আর না খেয়ে থাকবো না। প্লিজ রাগ করিস না, কথা বল। অরুণী রুহির দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, ওয়াদা? ওয়াদা। তারপর দুই বান্ধবী কান্না করে দিল। এর মধ্যে রুনা বেগম খাবার নিয়ে চলে এলো। ওরা দুজনেই ফ্রেশ হয়ে খেতে বসে পড়ল। খাওয়ার মাঝখানেই রুনা বেগম অরুণীকে সকালের ঘটনাটা বলল। অরুণী সব শুনে দাঁত কিড়মিড় করে বলল, আমিও থাকলে ওর যে কি করতাম আমি নিজেও জানি না, বেয়াদব অসভ্য। আরও কিছুক্ষণ গালাগালি করে অরুণী খাওয়া শেষ করলো। তারপর দুই বান্ধবী বেরিয়ে পড়ল। সারাদিনে আকাশের খবর না পেয়ে নাতাশা কিছুটা চিন্তিত। আকাশ কি কিছু করতে পারল কিনা কে জানে। সারাদিন আকাশ লকআপে ছিল। নাতাশা বা অন্য কেউ আসেনি তাকে ছাড়াতে। আকাশের রাগ লাগছে প্রচণ্ড। এই রুহির জন্য সব হচ্ছে। রাগে মাথার ভেতরের রগগুলো দপদপ করছে। আকাশ সামনে তাকিয়ে দেখল প্রিয়ম চা খাচ্ছে আর কি একটা ফাইল ঘাঁটছে। আকাশে প্রিয়মের দিকে চেয়ে দাঁত কিড়মিড় করে বলল, এই শালা যদি ওখানে না থাকতো তাহলে ওই মা বাচ্চা যে কই যেত। আকাশের প্রচুর আফসোস হচ্ছে। আর এখন তো কাউকে খবরও দিতে পারছে না। কতক্ষণ আর এখানে থাকবে? এখন প্রায় বিকেল। আজকে সারাদিন কিছু খাওয়াও হয়নি। ইস, যদি একবার নাতাশাকে ফোন করা যেত। এইগুলো মনে মনে ভাবছে আকাশ। রুহি আর অরুণী রিক্সা করে ঘুরছে। দুজনেই রিক্সায় ঘুরতে ভালো লাগে। শেষ বিকেলে উচ্ছল বাতাসে অরুণীর চুলগুলো উড়ছে। পাশে রুহি চুলগুলো খোপা থাকার কারণে তার চুলগুলো উঠছে না। অরুণী এটা দেখে চুপি চুপি রুহির খোপাটা খুলে দিল। রুহি ভ্রু কুঁচকে বলল, খোপা খুললি কেন? আমার চুল একা উড়বে কেন? তোরগুলো আমারগুলোর সাথে উড়বে। রুহি বিরক্ত হয়ে বলল, অরু, খোপাটা দে, চুলে বাঁধব। অরুণী অনুরোধের সুরে বলল, প্লিজ। অরুণীর অনুরোধে রুহি আর চুল বাঁধল না। আবার দুজনে চুলি লাগামহীনভাবে উঠছে। রাস্তার পাশে ফুচকার দোকান থেকে অরুণী রিক্সা থেকে নেমে বলল, ফুচকা খাবি? চল। এই বলে রুহি ও রিক্সা থেকে নামলো। ওরা রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দিল। এখন দুজনে ফুচকা খেয়ে আশেপাশে একটু ঘুরবে। অরুণী ফুচকার দোকানে গিয়ে বলল, মামা 2 প্লেট ফুচকা দেন, একটা ঝাল বেশি আর একটা কম দেবেন। অরুণীর অর্ডার দেওয়া শেষ হতে কে যেন বলল, মামা আমাদের 5 প্লেট ফুচকা দেন, ঝাল ইচ্ছে মতো দেবেন। অরুণী ঘুরে যেই বলবে তাড়াতাড়ি দিয়ে যেতে তখনই দেখলো প্রণয় দাঁড়িয়ে আছে। প্রণয়ও অরুণীকে দেখে কিছুটা অবাক হলো। যে মেয়ে এত গম্ভীর হয়ে থাকে সে যে ফুচকাও খেতে পারে তা প্রণয়ের জানা ছিল না। কিন্তু ওই 2 প্লেট কার জন্য নিচ্ছে? প্রণয় পাশে খেয়াল করতেই দেখলো একটা ছেলে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। প্রণয়ের জায়গা থেকে দেখলে মনে হয় ওরা দুজন একসাথেই, কিন্তু না, ছেলেটা ফুচকার জন্য দাঁড়িয়ে আছে আর অরুণী ছেলেটার পেছনে দাঁড়ানো রুহির জন্য আরেক প্লেট নিচ্ছিল, যা প্রণয় বুঝতে পারেনি। প্রণয়ের এই প্রথম রাগ হলো অরুণীর ওপর। এর আগে অরুণীর ব্যবহারে কষ্ট হতো,
অভিমান হতো, কিন্তু এখন কখনো রাগ হয়নি। এই প্রথম প্রণয়ের রাগ হলো। প্রণয় কিছু না বলে একটু দূরে দাঁড়ানো ওর বন্ধুদের কাছে গিয়ে দাঁড়ালো। বন্ধুরা দেখেই বুঝতে পারল ওর কিছু হয়েছে, তা না হলে ও এমন গাল ফুলিয়ে রাখার মানুষ না। সাথী জিজ্ঞেস করলো, কী রে ভাই, এভাবে গাল ফুলিয়ে রেখেছিস কেন? প্রণয় মন খারাপ করে বলল, জানিস, আগে ভাবতাম অরুণী বোধহয় ভালোবাসা বিশ্বাস করে না, এই জন্যে এমন করে, কিন্তু আজ পরিষ্কার ওর বয়ফ্রেন্ড আছে বলেই ও এমন করে। প্রণয়ের কথা শুনে ফারদিন, সাথী, মিনহা, তুর্য সবার মুখ হা হয়ে গেল। কেউই বিশ্বাস করতে পারছে না। মিনহা প্রণয়কে বলল, তুই কিভাবে জানলি ওর বয়ফ্রেন্ড আছে? ওই যে ফুচকার দোকানে দাঁড়িয়ে দুজন ফুচকা খাচ্ছে। কি? ফারদিন বিস্ময়ে বলল। প্রণয় বন্ধুদের এমন রিয়াকশন দেখে বলল, বিশ্বাস হচ্ছে না, চল তোদের দেখায়। প্রণয় ওদের নিয়ে ফুচকার দোকানের সামনে যেতেই দেখলো অরুণী আর একটা মেয়ে পাশে একসাথে দাঁড়িয়ে হাসাহাসি করতে করতে ফুচকা খাচ্ছে। আশেপাশে কোনো ছেলে নেই। এই দৃশ্য দেখে বন্ধুরা প্রণয়ের দিকে যেভাবে চাইলো তা দেখে প্রণয় ঢোক গিলে বলল, বিশ্বাস কর, একটু আগেই দেখেছি কিন্তু। ফারদিন হতাশ গলায় বলল, দোস্ত, তোকে ডাক্তার দেখাতে হবে, তুই মেয়েকে ছেলে দেখিস? সাথী ভয় পাওয়ার ভান করে বলল, এই প্রণয়, তুই কি আমাদের কি ঠিকঠাক দেখতে পাচ্ছিস, নাকি আমাদেরও উল্টোপাল্টা দেখছিস? প্রণয়, মনে হয় তুই ভুল দেখেছিস। হয়তো ছেলেটা অরুণের সাথে দাঁড়ানো ছিল, ও ওর কেউ না, হয়তো ফুচকা কেনার জন্য দাঁড়িয়েছিল। তুর্যের কথায় সবাই সমর্থন করল, আর প্রণয়ও নিজের বদলামি ধরতে পেরে ক্যাবলামার্কা হাসি দিল। ওর হাসি দেখে ওর বন্ধুরাও হেসে দিল। হাসতে হাসতে মিনহা বলল, যা, কথা বলে আয়। না রে, এমনিতেই আমাকে সহ্য করতে পারে না, তার উপর এখন দেখেই বোঝা যাচ্ছে মুড ভালো, তাই এখন গিয়ে মুডটা খারাপ করার কোনো দরকার নেই। তারপর পাঁচজন মিলে ফুচকা খাওয়া শুরু করলো। এদিকে রুহি আর অরুণী ফুচকা খাওয়া শেষ করে ফুটপাত ধরে হাঁটতে লাগলো দুজনে দুজনের হাত ধরে। কিছুটা যেতেই ছোটোখাটো একটা মেলা দেখতে পেল। দুজনেই মেলায় গেল। মেলায় কিছুক্ষণ ঘুরে বেরিয়ে এলো। এতক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, বাসায় ফেরা উচিত। অরুণী রুহিকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে গেল। প্রিয়ম একটা ফাইল দেখছে খুব মনোযোগ দিয়ে। হঠাৎ নাতাশা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, আকাশ কোথায়? নাতাশা আচমকা কথা আক্রমণে প্রিয়মের মনোযোগ নষ্ট হলো। সে বিরক্তিতে মুখ কুঁচকে সামনের দিকে চাইতেই দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়ম চেয়ার দেখিয়ে বলল, বসুন। বসতে আসেনি, আগে বলুন আকাশ কোথায়? আপনার আর আমার মাথার ওপরে। প্রিয়ম একটু মজা করে উত্তর দিল। কেন যেন প্রিয়মের নাতাশাকে খ্যাপাতে মন চাইছে। নাতাশা বিষয়ে সব তথ্য নিয়েছে প্রিয়ম। প্রিয়মের মন হেয়ালিপূর্ণ কথা শুনে গা জ্বলে যাচ্ছে নাতাশার। নাতাশা বিরক্ত কণ্ঠে বলল, আমি হেয়ালি একদম পছন্দ করি না। আপনি বলবেন আকাশ কোথায়? বললামই তো, আপনি আমাকে চেনেন না। আমি চাইলে এই মুহূর্তে আপনাকে চাকরিচ্যুত করতে পারি। প্রিয়ম কিছুটা ভয় পাওয়ার ভান করে বলল, ওহ, আমি ভয় পেয়েছি, প্লিজ আমার চাকরিটা খাবেন না। এটা বলে একটা বিদঘুটে হাসি দিয়ে বলল, মিস নাতাশা হাসান, আপনাকে আমার চেনার প্রয়োজন নেই, আর আমার চাকরি আপনি পারলে খেয়ে দেখান। পরন্তু আপনাকে এখন আমি জেলে পুরতে পারি। কেন? এই যে জেলে বসে আমাকে থ্রেট দেওয়ার অপরাধে। এইসব বাদ দিন, এখন বলুন আকাশকে কখন ছাড়বেন? উকিল নিয়ে আসুন। ওর ওপর কি অভিযোগ আনা হয়েছে? নারী ও শিশু নির্যাতনের অভিযোগ। কোনো প্রমাণ ছাড়াই অ্যারেস্ট করেছেন কেন? প্রমাণ যখন আমি নিজেই, তখন এক্সট্রা প্রমাণের প্রয়োজন নেই। নাতাশা দাঁত কিরমির করে উঠে বাইরে গিয়ে ওর উকিল বন্ধুকে কল করে আসতে বলল। রুহি বাসায় ঢুকেই দেখল একটা মহিলা বসে আছে সোফায়। মুখোমুখি সোফায় ওর মাও বসে আছে। মহিলাটা রুহিকে দেখেই বলল, তুমিই রুহি? রুহি নিজের মায়ের দিকে এক পলক চেয়ে বলল, হ্যাঁ। বসো। রুহি ওর মায়ের পাশেই বসে পড়ল। মহিলাটা রুহিকে বলল, মাথা গরম করলে হবে না, স্বামীকে বোঝাও। জানো তো, মেয়েদের বিয়ের পর স্বামী সব।
স্বামী মারুক কাটুক স্বামীর বাড়ি আপন, আর স্বামী রাগ করলে রাগ ভাঙাতে হয়। রুহির প্রচণ্ড রাগ হলো, তবুও সামলে নিয়ে বলল, কিন্তু পরকীয়া করলে কি করব? আরে ছেলে মানুষ একটু এমনই। আর তোমার সমস্যা কি? ছেলেরা দুটো বিয়ে করতেই পারে, তোমারে ঠিকমতো ভরণ পোষণ দিতে পারলেই তো চলে। হ্যাঁ, ছেলেরা পরকীয়া করতে পারবে, বউ পেটাতে পারবে, বাচ্চা নষ্ট করতে পারবে, কিন্তু মেয়েদের প্রতিবাদ করা যাবে না। মুখ বুজে সহ্য করতে হবে। তারপর এমন সহ্য করতে করতে একটা সময় কবরে চলে যাবে। এই হলো মেয়েদের জীবন। কেন সবসময় স্যাক্রিফাইস মেয়েরাই কেন করবে? আর আপনাদের মতো মায়েদের জন্য আমাদের মতো মেয়েরা সব অত্যাচার সহ্য করতে হয়। কারণ বিয়ের আগে বলে দেওয়া হয় জামাই যেভাবে বলবে সেভাবেই চলবি, জামাইয়ের সেবা করবি। কেন সব সময় আমরাই কেন ওদের কথা মতো চলবো, ওদের সেবা করব? আমরাও তো মানুষ, আমাদেরও তো আদর যত্ন পেতে ইচ্ছে করে। কিন্তু রুহি আর কিছু বলতে পারল না, কান্না করে দিল। তারপর দ্রুত এক হাত দিয়ে চোখের পানি মুছে বলল, আমাকে যা জ্ঞানগুলো দিলেন সেগুলো আপনার মেয়েকে দিয়েন। এই জ্ঞানের আমার প্রয়োজন নেই। কথাগুলো বলে রুহি হনহন করে উঠে চলে গেল। রুহির কথাগুলো শুনে মহিলা অপমানে মুখ কালো হয়ে গেল, তাই সেখানে আর বসে না থেকে চলে গেল। মহিলাটা যেতেই রুহির মা রুহির কাছে গিয়ে দেখেন রুহি বালিশে মুখ গুজে আছে। রুনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। একটু আগে উকিল নিয়ে এসে আকাশকে ছাড়িয়ে নিয়ে গেল নাতাশা। ওরা যাওয়ার পর প্রিয়ম রুহিকে কল দিল। রুহি বিছানায় শুয়েছিল। প্রিয়মের কল পেয়ে রিসিভ করতেই প্রিয়ম বলল, হ্যালো রুহি। জি বলুন। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনাকে একটা কথা জানানোর জন্য ফোন দিয়েছি। জি বলুন। একটু আগে নাতাশা নামের একটা মেয়ে আকাশকে ছাড়িয়ে নিয়ে গেছে, তাই আপনাকে বলছি সাবধানে থাকবেন। আর চিন্তার কারণ নেই, আপনার বেবির কোনো ক্ষতি হবে না। আকাশের নামে জিডি করা আছে, তাই ও আর কোনো ক্ষতি আপাতত করবে না। তবুও সাবধানে থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা, ধন্যবাদ, রুহি মলিন কণ্ঠে জবাব দিল। তারপর প্রিয়ম সালাম দিয়ে ফোন রেখে দিল, আর রুহি ফোনটা বেডসাইডের ওপর রেখে আবার চোখ বুজল। এখন রাত 8টা। মাত্রই অরুণী রাতের খাবার খেয়ে নিজের রুমে আসলো। অরুণী ছোটবেলা থেকেই রাতের খাবার 8টায় খায়, সেই জন্য সবার সাথে খেতে পারে না। অরুণী রুমে এসে রুহিকে কল দিল। রুহি ফোন রিসিভ করতেই অরুণী বলল, কি করিস এখন? কিছু না, শুয়ে আছি, ভালো লাগছে না। কেন, শরীর খারাপ লাগছে? না, তেমন কিছু না। এটা বলে রুহি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রুহি কিছু না বললেও অরুণী বুঝতে পারল কিছু একটা হয়েছে, যাতে রুহি আপসেট হয়ে আছে। তা না হলে সন্ধ্যার সময়ও তো ওর মন ভালো ছিল। ঘরে গিয়ে এমন কি হলো যে মন খারাপ হয়ে গেল? অরুণী কড়া গলায় বলল, কিছু লুকোবি না আমার থেকে, বল কি হয়েছে? রুহি এবার সন্ধ্যায় বাসায় আসার পর কি হয়েছে তা অরুণীকে বলল। সব শুনে অরুণী বলল, এতে মন খারাপ করার কে আছে? তুই যা বলেছিস বেশ বলেছিস, শক্ত হতে শেখ। কেউ কিছু বললে ছেড়ে দিয়ে আসবি না, উচিত মতো জবাব দিবি। আর এখন থেকে বাসায় কোনো আশেপাশের বাসার আন্টি বুড়ি মহিলা, কোনো ন্যারো মাইন্ডের মহিলা অ্যালাউ করবি না। তাতে যদি তুই বেয়াদব হোস তাহলে বেয়াদব হওয়াই ভালো। সব সময় লাইফটাকে এনজয় করতে শেখ। কে কি বলল না বলল তাতে কারোর কিছু আসে যায় না, তাই এগুলো ভাবা অফ কর। আর রাতে খেয়েছিস? মাত্র তো 8টা বাজে, এখনই খাবো? মানে কি রুহি, না খেলে বাচ্চা ভালো থাকবে কি করে? এখন খাবি, রাতে শোয়ার সময় আবার খাবি। আমি এত খেতে পারি না, রুহি অসহায় কণ্ঠে বলল। আরে এখন খাবি তোর বাবুর জন্য, আর ঘুমানোর সময় খাবি তোর জন্য, বুঝলি? কোনো বাহানা চলবে না। রুহি কাঁদো কাঁদো গলায় বলল, আমি মনে রাখবো। যখন তুই প্রেগনেন্ট হবি তখনও আমিও এমন করব। অরুণী জোরে সরেই হেসে দিল। হাসতে হাসতেই বলল, আচ্ছা করিস, এখন আমার টাইম। অরুণীর কথা শুনে রুহিও হেসে দিল। এরপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। ফোন রেখে অরুণী
পড়তে বসতেই চিঠির কথা মনে পড়ে গেল। আজকে ভার্সিটিতে বই নেওয়ার সময় চিঠিগুলো বইয়ের ভেতরই পেয়েছিল। অরুণী চিঠি দুটো খুলতেই দেখল প্রণয়ের হাতের লেখা। অরুণী রাগে চিঠি দুটো কুচি কুচি করে জানলা দিয়ে ফেলে পড়তে বসল। প্রণয় যে ছেলে হিসেবে খারাপ তেমন নয়, কিন্তু অরুণী কেন যেন এগুলোতে ইন্টারেস্ট নেই। একা একাই থাকতে পছন্দ করে সে। কী দরকার কাউকে ভালোবাসার? সেই ভালো নিজেকে বাসলেও আরও ভালো থাকা যায়। মানুষ একজনকে ভালোবাসে ভালো থাকার জন্য, কিন্তু দিন শেষে সেই মানুষটাই ছেড়ে যায় নিজের ভালো থাকার খোঁজে। এর চেয়ে কাউকে না ভালোবাসলে দিন শেষে অনেক বেশি ভালো না থাকলেও খারাপও থাকে না। অন্তত এটা ভেবে সান্ত্বনা পাওয়া যায় যে আমি তো কাউকে ভালোই বাসিনি, তাহলে কষ্ট পাওয়ারও কোনো কথা উঠছে না। পায়েল চৌধুরী টেবিলে নাস্তা দিয়ে প্রিয়মকে ডাকতে লাগলেন। প্রিয়মের ঘরে গিয়ে দেখলেন ছেলে ইউনিফর্ম পরছে। মাকে দেখে প্রিয়ম বলল, আম্মু একটু শার্টের বোতামগুলো লাগিয়ে দাও তো। পায়েল চৌধুরী হেসে প্রিয়মের সামনে দাঁড়িয়ে বলল, এবার একটা বিয়ে করে নিলেই তো পারিস বাবু। দূর মা, তুমি যে কি বলো, আমার এখনো বিয়ের বয়স হয়নি। পায়েল চৌধুরী কপট রাগ দেখিয়ে বলল, 28 বছরের দামড়া ছেলের নাকি বিয়ের বয়স হয়নি, তবে কবে করবি বিয়ে? 38-এ? প্রিয়ম মায়ের কথা শুনে হেসে বলল, বিয়েই করব না। আমিও দেখব তুই কিভাবে বিয়ে না করো। আচ্ছা, তোর কি কোনো পছন্দ আছে? মা, ক্রিমিনাল ধরেই তো কুল পাই না, আবার মেয়ে পছন্দ করব? কিন্তু এবার একটা লেডি কিলারের ওপর ক্রাশ খেয়েছিলাম, কিন্তু কি আর করার, মেয়েটার ফাঁসি হয়ে গেছিল। পায়েল চৌধুরী প্রিয়মের পিঠে একটা থাপ্পড় মেরে বলল, তোর চাপা বন্ধ করে খেতে আয়, পাজি ছেলে। এটা বলে চলে গেলেন নিচে। মা যাওয়ার পর প্রিয়ম পারফিউম দিতে দিতে বলল, মা, কাকে ভালোবাসবো বলো? এই জগতে তুমি ছাড়া কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না। তারপর মাথার টুপিটা নিয়ে নিচে নেমে এলো। টেবিলে আগে থেকেই প্রিয়মের বাবা রাহাত চৌধুরী আর মা পায়েল চৌধুরী বসে আছে। প্রিয়ম বাবার দিকে একবার তাকিয়ে কিউট একটা স্মাইল দিয়ে চেয়ারে বসে পড়ল। প্রতিদিন ওরা তিনজনে সকালে নাস্তা একসাথেই করে, কিন্তু দুপুরটা আর রাতেরটা প্রিয়ম বাইরে করে। কাজের চাপ থাকায় বাসায় ফিরতে লেট হয়, সেই জন্য বাইরে থেকেই খেয়ে আসে, আর ওর বাবা মা বাসায় খেয়ে নেয়। মায়ের ডাকে অরুণীর ঘুম ভাঙল। কাল রাতে বইয়ের ওপরই ঘুমিয়ে গেছিল। অরুণী বইটা গুছিয়ে রেখে ফ্রেশ হতে চলে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘরে এসে ফোনটা হাতে নিয়ে রুহিকে টেক্সট করলো ওর ভার্সিটির সামনে আসতে, জরুরি কথা আছে তাই। রুহি টেক্সট করে ফোনটা রেখে রেডি হতে লাগলো। কাল রাতে অরুণী পড়তে পড়তে ভাবল, যদি রুহি আবার পড়াশোনা করে তাহলে কেমন হবে, নিজের একটা পরিচয় থাকবে, মোট কথা নিজের স্টাডি কমপ্লিট করলে একটা জবও করতে পারবে। এই ভাবনা থেকেই অরুণী আজ রুহিকে ডেকেছে। আকাশের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে অনেক। কাল থেকে নাতাশা ফোন ধরছে না, কল দিলে বারবার কেটে দিচ্ছে। তাই আকাশ ভাবছে আজ যাবে নাতাশার চেম্বারে। যেই ভাবনা সেই কাজ। আকাশ অফিসের ফাইলটা নিয়ে বেরিয়ে পড়ল। নাতাশার সাথে দেখা করে অফিসে যাবে। বাসে এক ফোঁটাও জায়গা নেই, তবুও বাসে উঠতে হবে অরুণীর। প্রতিদিন সকালের এই সময়টা প্রচুর ভিড় হয় যাত্রীদের। দাঁড়িয়ে যাওয়া তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা পাওয়াও যায় না। তবুও কিছু করার নেই, কষ্ট তো করতেই হবে। অরুণী বাসে উঠে পড়ল। প্রচুর ধাক্কাধাক্কি হচ্ছে, যেন একজনের গায়ের ওপর আরেকজন উঠে যাবে। হঠাৎ এমন সময় সামনে থেকে একটা ধাক্কা আসে। অরুণী টাল সামলাতে না পেরে কারোর বুকের উপর পড়ল। চোখ মেলে তাকাতেই দেখল প্রণয়ের চেহারা। অরুণী তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে নিজেকে সামলে বলল, সরি। ইটস ওকে, প্রণয় মৃদু হেসে জবাব দিল। 2 মিনিট পর আবার এক ধাক্কায় অরুণী আবারও প্রণয়ের বুকের ওপর পড়ল। তড়িৎ গতিতে সরে গিয়ে আবারও সরি বলল অরুণী। তার উত্তরে প্রণয়ও ইটস ওকে বলল। একটু পর আবারও একই কাজ হলো। এবার অরুণী প্রণয়ের বুকের ওপর
থেকে উঠতে নিলেই প্রণয় বলল, এইভাবে কতবার সরি বলবে? আর আমি কতবার ইটস ওকে বলবো বলো? তার চেয়ে বরং সারা জীবন এখানেই থেকে যাও, আমি বাধা দেব না। অরুণী লজ্জা পেয়ে উঠে দাঁড়িয়ে অন্যদিকে তাকালো। তারপর আবারও ধাক্কা লাগে প্রণয়ের বুকের উপর পড়ল অরুণী। বহুত হয়েছে, আর না। এবার প্রণয় এক হাত দিয়ে শক্ত করে অরুণীকে নিজের সাথে চেপে ধরল। অরুণী উঠতে গিয়েও পারল না। রেগে বলল, কি ধরনের অসভ্যতা মেয়েগুলো? ছাড়ুন, উঠতে দিন। না, ছাড়বো না। বারবার তুমি আমার বুকের উপর পড়বে, আর বারবার আমার হার্টবিট বেড়ে যাবে, ফলে আমার হার্ট অ্যাটাক চলে আসবে। তখন কি করব আমি? তার চেয়ে ভালো আমার বুকের উপর কান দিয়ে শোনো আমার হৃদয়ের ধ্বনি। বোঝার চেষ্টা করো সে কি বলছে। আর এদিকে আমার হার্টটাও ভালো থাকবে। অনেক মোড়ামুড়ি করে অরুণী উঠতে পারল না। শেষমেশ হাল ছেড়ে দিয়ে প্রণয়ের সাথেই লেপ্টে রইল। শান্ত হয়ে ওর বুকের উপর মাথা রাখতেই শুনতে পেল প্রণয়ের বুকের ধুকপুকানি। কিছুক্ষণ শুনতে অরুণী খেয়াল করলো ওর বুকের ধুকপুকানিটাও বেড়ে গেছে। এমন হচ্ছে কেন? অরুণী আরও গভীরভাবে শুনতে লাগলো। হঠাৎ প্রণয় অরুণীকে নাড়া দিয়ে বলল, এখানেই থাকবে নাকি ভার্সিটিতে যাবে? রুহি নাস্তা করে বের হলো অরুণীদের ভার্সিটি যাওয়ার জন্য। বাসার নিচে নেমে কোনো রিক্সা অটো না পেয়ে এক সাইডে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ দাঁড়ানোর পর রুহির সামনে একটা গাড়ি থামলো। পুলিশের গাড়ি। গাড়ি থেকে প্রিয়ম রুহির সামনে নেমে বলল, আরে আপনি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, বান্ধবীর সাথে দেখা করতে যাব, কিন্তু অটো বা রিক্সা পাচ্ছি না। ও আচ্ছা, কিছু মনে না করলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। কিন্তু আপনি তো থানায় যাবেন। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, আপনি কোথায় যাবেন? কাজী নজরুল কলেজের সামনে। ওখানেই আমার বান্ধবী পড়ে। ও, তাহলে তো হলো। আমি ওই রোডে দিয়েই যাব। চলুন, আপনাকে নামিয়ে দিই। অটো বা রিক্সা না পাওয়ায় রুহি আর আপত্তি না করে গাড়িতে উঠে বসল। প্রিমিয়ামও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আকাশ নাতাশার কেবিনে এসে দেখল নাতাশা একটা পেশেন্টের সাথে কথা বলছে। আকাশকে দেখে ইশারায় অপেক্ষা করতে বলল। আকাশ কেবিনের বাইরে অপেক্ষা করতে লাগলো। 5 মিনিট পরে পেশেন্ট বের হতেই আকাশ ভেতরে গিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড নাতাশা? ফোন ধরছ না কেন? কাল থেকে কতবার কল করেছি, হিসেব আছে? হ্যাঁ, তো আমি কি করব? আমার ইচ্ছে হয়নি, তাই আমি ফোন রিসিভ করিনি। নাতাশা কফি খেতে খেতে জবাব দিল। নাতাশার উত্তরে আকাশ আরও রেগে গেল। নাতাশা টেবিলের ওপর বাড়ি দিয়ে বলল, মানে কি নাতাশা, এমন করছো কেন? করব না কেন সেটা বলো। তোমাকে বলেছিলাম যে ওই রুহি মেয়েটার বাচ্চাটা যেন না বাঁচে, কিন্তু তুমি কিছুই করতে পারোনি, উল্টে জিডি খেয়ে আছো। এখন বাচ্চাটার কিছু হলেই তোমাকে আগে জেলে পুরবে। আর তুমি এইদিকে মেয়েটাকে এখনও ডিভোর্স দিচ্ছ না কেন? শেষ কথাটা নাতাশা চিল্লিয়ে বলল। আকাশ নাতাশার কাছে এসে ওর হাত ধরে বলল, আজই আমি উকিলের সাথে কথা বলবো, খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে। তারপর আমরা বিয়ে করে নিলে ও আর বাচ্চা নিয়ে কিছুই করতে পারবে না। আকাশের কথা শুনে নাতাশা মৃদু হেসে ওকে জড়িয়ে ধরল। আকাশও নাতাশাকে বাহুতে আবদ্ধ করল। কিছুক্ষণ পর নাতাশার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। আজকে অফিস থেকে ফেরার সময় উকিলের সাথে দেখা করে কথা বলতে হবে। অরুণী বাস থেকে নেমে সোজা হাঁটতে লাগলো। পেছনে একবারের জন্য তাকাচ্ছে না। কেমন যেন লজ্জায় ঘিরে ধরছে তাকে। একটু আগে বাসের মধ্যে ঘটা ঘটনাগুলো বারবার চোখে সামনে ভাসছে। আর এদিকে অরুণী পেছন পেছন প্রণয়ও আসছে। আজকে প্রণয়ের অনেক খুশি লাগছে। ভাবতেই পারেনি এমন একটা মুহূর্ত কখনো আসবে। প্রণয় বাবার একমাত্র ছেলে। বাবা অনেক বড় শিল্পপতি। প্রণয়ের নিজের গাড়ি আছে, সে প্রতিদিন নিজের গাড়ি করেই ভার্সিটিতে আসে। কিন্তু আজ রাস্তায় গাড়ি খারাপ হয় অগত্যা বাসে উঠতে হলো। বাসে উঠে দমবদ্ধ অবস্থা ছিল, কিন্তু হঠাৎ অরুণীর আগমনে দমবন্ধ ভাবটা কেটে খুশি দোলা দিতে লাগলো মনে। অরুণী যতবারই ওর বুকের উপর পড়েছিল ততবারই যেন হার্টবিট মিস হয়েছিল। আর যখন একেবারে বুকের মধ্যে চুপটি করেছিল তখন প্রণয় মনে মনে বলেছিল, এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলো তো। প্রণয় মনে প্রাণে চেয়েছিল যেন অরুণী সারা জীবনের জন্য ওর বুকের মধ্যে থেকে যায়। হাঁটতে অরুণীর ক্লাস ঢুকতে যাবে এমন সময় পেছন থেকে প্রণয় বলল, ক্লাস শেষেও কি বাসে দিয়ে যাও? না, বয়ফ্রেন্ডের হেলিকপ্টার চড়ে যায়। এটা বলেই ক্লাসে ঢুকে গেল। অরুণীর জবাব শুনে প্রণয় আবার মেজাজ খারাপ হয়ে গেল। সবটা সময় অরুণী এমনই করে। একটা কথা জিজ্ঞেস করলে সোজাভাবে উত্তর না দিয়ে তেড়ামি করে উত্তর দেবে। এমন করে কি মজা পায়? আকাশ বিড়বিড় করতে করতে নিজের ক্লাসের দিকে চলল। ক্লাসে গিয়ে বসতেই ফারদিন বলল, কিরে মামা, আজকে এত লেট কেন? আরে আর বলিস না, গাড়ি খারাপ হয়ে গেছিল, তাই বাসে করে আসতে হলো। প্রণয়ের কথা শুনে ফারদিন চমকে বলল, কি, তুই বাসে এসছিস? বিশ্বাস হচ্ছে না। প্রণয় বিরক্তির স্বরে বলল, বিশ্বাস না হওয়ার কি আছে, আসতেই পারি। আচ্ছা শোন, তুর্য, মিনহা, সাথী ওরা কই? তুর্য চারুকলা ভবনে গেছে ওর গফের সাথে দেখা করতে, আর মিনহা এখনও আসে নাই, সাথী আজকে আসবে না। ও আচ্ছা। প্রণয়ের কথা শেষ হতে না হতেই ফারদিন বলল, দোস্ত, তোর শার্টের বোতামে এত বড় চুল কেন? ফারদিনের কথায় প্রণয় ভ্রু কুঁচকে বলল, কই? ফারদিন প্রণয়ের শার্টের বোতাম থেকে চুলটা নিয়ে ওর হাতে দিয়ে বলল, এই যে দেখ। চুলটা দেখে প্রণয়ের মনে পড়ল বাসের ঘটনা। তখন মনে হলো চুলটা রয়ে গেছে, কিন্তু এখন ফারদিনকে কি বলবে? ওরে বললে সাথী, মিনহা, তুর্য ওরাও জেনে যাবে, তারপর ইচ্ছে মতো মজা নেবে। তাই প্রণয় আমতা আমতা করে বলতে লাগলো, আরে ওটা কিছুই না, বাতাসে হয়তো উড়ে চলে এসেছে। ফারদিন প্রণয়ের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, সত্যি বল শালা। প্রণয় কিছু বলার আগেই মিনহা এসে ওদের পাশে বসে বলল, কি নিয়ে কথা বলছিস রে? প্রণয় কিছু বলার আগেই ফারদিন বলল, দোস্ত শোন, প্রণয়ের শার্টের মেয়েদের চুল পাইয়াছি, কিন্তু শালা মিথ্যা বলে, বলে নাকি বাতাসে উড়ে আসছে। ফারদিনের কথা শুনে মিনহা বলল, কিরে প্রণয়, বল, এ কেমনে আসলো তোর সাথে? আরে আমি সত্যি। প্রণয় এতটুকু বলতে ফারদিন বলল, অরুণীর কসম করে বল, এটা কিভাবে এসেছে তুই জানিস না? ফারদিনের কথা শুনে প্রণয় রেগে গেল। এতটুকু একটা কথার জন্য অরুণীর কসম কাটতে হবে কেন? প্রণয় ওদের কিছু না বলে হনহন করে ক্লাস থেকে বেরিয়ে গেল। প্রণয় বেরিয়ে যাওয়াতে মিনহা বলল, এটা কি ঠিক হলো বল? প্রণয় কতটা পজেসিভ অরুণীর জন্য এটা আমরা জানি, তোর এভাবে বলাটা উচিত হয়নি। ওর কথাটা খারাপ লেগেছে, আসলেই বুঝতে পারিনি এমন হবে। প্রণয় সবসময় এমন করে, ওর সাথে কোনো কিছু হলে ও আমাদের আগে নাচাবে, তারপর বলবে। সহজে কোনো কথা বলতে দেখেছিস ওরে? আচ্ছা চল, ওর কাছে যাই, শালার রাগ ভাঙায়। প্রিয়ম রুহিকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। রুহি পার্স থেকে ফোনটা বের করে অরুণীকে কল করল। রুহি কল পেয়ে অরুণের মেসেজে লিখল, ক্যান্টিনে একটু বস, ক্লাসে আছি। রুহি আচ্ছা লিখে ভেতরে গিয়ে ক্যান্টিনে বসলো। প্রায় 10 মিনিট পর অরুণী ক্লাস শেষ করে ব্যাগ নিয়ে ক্যান্টিনে চলে এলো। আজকে ক্লাস করার নিয়ত নেই অরুণীর। ক্যান্টিনে এসে রুহির সামনে বসে বলল, কফি খাবি? খাওয়া। অরুণী 2 কাপ কফি অর্ডার দিয়ে রুহিকে বলল, আসতে সমস্যা হয়নি তো? না, এসপি প্রিয়মের গাড়িতে এসেছি। অরুণী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন? আরে রিক্সা বা অটো কিছুই পাচ্ছিলাম না, আর উনি এখান দিয়েই যাচ্ছিলেন, তো আমাকে বললেন পৌঁছে দেবেন। রিক্সা অটো না পাওয়ায় আমিও মানা করিনি, ওনার সাথে আসলাম। উনি আমাকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়েছিলেন। আচ্ছা তুই আমাকে ডাকলি কেন? একটা বিষয়ে কথা বলবো সেই জন্য। আচ্ছা বল। রুহি কথা শেষ করতেই কফি চলে এলো। অরুণী কফিতে চুমুক দিয়ে বলল,
আমি ভাবছি তুই আবার স্টাডিটা শুরু করলে কেমন হয়, নিজে স্টাডি কমপ্লিট করে নে। রুহি মলিন গলায় বলল, না রে, আমাকে দিয়ে আর হবে না। 3 বছর আগেই তো পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। তোকে দিয়েই হবে। 3 বছর আগে ছেড়েছিস তো কি হয়েছে, আবার ধরবি, নিজের ইচ্ছুগুলো পূরণ করবি, স্বাধীনভাবে চলবি, নিজের বাচ্চাকে নিজের মতো করে মানুষ করবি। ধর আঙ্কেল গানটি এক সময় থাকলো না, তখন তুই কি করবি, কার কাছে হাত পাতবি? তাই এখনই বলছি, নিজের লাইফটা গুছিয়ে নে। বাস্তবিক অরুণীর কথায় যুক্তি আছে। রুহিও বুঝতে পেরেছে। রুহি বলল, কিন্তু এখন কি অনার্স শেষ করা যাবে? 3 বছর ধরে তো লেখাপড়ার সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক গড়ে নিবি, আর আজকে গিয়ে তোর কলেজে গিয়ে ইন্টারের সার্টিফিকেটটা তুলবি, ম্যাট্রিকের সার্টিফিকেট আর প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিবি। কাল ভার্সিটিতে এসে অ্যাপ্লাই করে যাবি। তোর রেজাল্ট ভালো, তাই চান্স পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর ওরা আরও কিছুক্ষণ প্রয়োজনীয় কথাবার্তা বলে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ল সার্টিফিকেট তুলতে। প্রণয় আর ওর বন্ধুরা ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। একটু আগেই প্রণয় আজকে বাসের ঘটনা ওর বন্ধুদের বলে দিয়েছে। আজও অরুণী প্রণয়কে ফাঁকি দিয়ে চলে গেছে। মেয়েটা সবসময় এমন করে। তুর্য প্রণয়ের কাঁধে হাত দিয়ে বলল, দোস্ত, একটা কাজ করতে পারিস। প্রণয় তুর্যের দিকে তাকিয়ে বলল, কি? তুই তোর আম্মু আব্বুকে সবটা বলে দে, আর আঙ্কেল আন্টিকে বল অরুণীদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। তাহলেই তো হয়। ওর বাবা মা মেনে নিলেই তো ও আর কিছু করতে পারবে না। আর একবার বিয়ে হয়ে গেলে ও তোকে ভালোবাসতে বাধ্য। তুর্যের কথায় সবাই সায় দিলেও প্রণয় মুচকি হেসে বলল, না রে, ভালোবাসাটা জোর করে হয় না। আব্বু আম্মু প্রস্তাব নিয়ে গেলে ওর বাবা মা যদি মেনে নেয়, তাহলে বাবা মায়ের মুখের দিকে চেয়ে হয়তো অরুণী বিয়ে করে নেবে, কিন্তু আমাকে ভালোবাসবে না। নিয়ম করে আমার খেয়াল করবে, আমার চাহিদা মেটাবে, কিন্তু ভালোবাসবে না। আর একটা সময় এইসব কিছুতে অভ্যস্ত চলে আসবে, কিন্তু ভালোবাসবে না। ভালোবাসাটা বাধ্যবাধকতা নয় রে, এটা মন থেকে হয়। আমি ওর অভ্যস্ততা হতে চাই না, আমি ওর ভালোবাসা হতে চাই। আমি চাই ও যেন আমার জন্য যা কিছু করুক না কেন মন থেকে ভালোবেসে করো। আমি সেদিন বাবা মাকে জানাবো যেদিন ও নিজে আমাকে বলবে, প্রণয়, আমি তোমার প্রণয়িনী হতে চাই। বিকেল 5টা বাজে ঘড়িতে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। আকাশ ফাইল গুছিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল। এখন লয়ারের সাথে দেখা করতে হবে। অতি শীঘ্রই ডিভোর্স কার্যকর করতে হবে। আকাশ অফিসের সামনে থেকে রিক্সা নিল। কিছু দূর যেতেই হঠাৎ দেখলো একটা হুড তোলা রিক্সায় নাতাশার মতো একটা মেয়ে আর পাশে একটা ছেলেও আছে। রিক্সাটা দ্রুত ক্রস করে যাওয়ায় আকাশ ভালো করে বুঝতে পারল না আসলে কি নাতাশা নাকি অন্য কেউ। আকাশ শিওর হওয়ার জন্য নাতাশাকে কল দিল। নাতাশা ফোন রিসিভ করতে আকাশ বলল, কি করো জান? হসপিটালে আছি। কেন? না, এমনিতেই। আচ্ছা, কতক্ষণ থাকবে? এই তো আরও 1 ঘন্টা। ও আচ্ছা, আমি লয়ারের সাথে কথা বলে হসপিটালে আসছি, একসাথেই বাসায় যাব। ওকে? না জান, আজকে পারবো না, আম্মুর সাথে শপিংয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে ফোন করব। আচ্ছা যান, বলে নাতাশা ফোন রেখে দিল। আকাশ ফোনটা পকেটে রেখে একটা মুচকি হাসি দিল। এখনও নিশ্চিত নাতাশা হসপিটালে আছে। কিছুক্ষণের মধ্যে আকাশ লয়ারের অফিসের সামনে গেল। অরুণী আর রুহি বাসায় ফিরেছে। প্রয়োজনীয় কাগজপত্রগুলো গুছিয়ে নিয়ে একসাথে বাইরে দুপুরের খাবার খেয়ে কতক্ষণ ঘোরাঘুরি করে এখন বাসায় ফিরেছে। হঠাৎ অরুণীর ফোনে ওর মায়ের কল আসলো। অরুণী ফোন রিসিভ করে কথা বলা শুরু করলো। অরুণীর কথায় যেটুকু বোঝা গেল তাতে মনে হচ্ছে ওর বাসায় কিছু একটা হয়েছে। অরুণী ফোন হাতে রাখতেই রুহি বলল, কি হয়েছে অরু? অরুণী কাঁদতে কাঁদতে বলল, আব্বুর বুকে ব্যথা উঠেছে, ওনাকে মামা আর মা মিলে হসপিটালে নিয়েছে।
রুহি রিক্সাওয়ালাকে হসপিটালের দিকে রিক্সা ঘোরাতে বলল। অরুণীর মাথাটা নিজের কাঁধে রেখে বলল, কাঁদিস না, আঙ্কেলের কিছু হবে না, আল্লাহকে ডাক। অরুণী কাঁদছে রুহির কাঁধে মাথা রেখে, আর রুহি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুহি নিজেও খুব টেনশন হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওরা হসপিটালে পৌঁছে গেল। হসপিটালে পৌঁছে অরুণী দৌড়ে ভেতরে গেল। অরুণী পেছনে, রুহিও আসলো, তবে দৌড়ে নয়, একটু দ্রুত হেঁটে। রিসেপশন থেকে জেনে দোতলায় চলে গেল। দোতলার একবারে কর্নারের রুমের সামনে অরুণী নিজের মা আর মামাকে দেখে দৌড়ে গিয়ে মাকে বলল, মা, আব্বু কোথায়? কি হয়েছে আব্বুর? অর্ণা রহমান ভেজা গলায় বললেন, এখনো জানি না, ডাক্তার সাহেব ভেতরে আছেন, বের হলে জানতে পারবো। অরুণী মায়ের পাশে চুপচাপ বসলো। পাশে রুহিও বসলো। সবাই বেশ চিন্তিত। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসতেই অরুণী এগিয়ে গিয়ে বলল, কি অবস্থা ডাক্তার সাহেব? তেমন কিছু না, বুকে ব্যথা হয়েছিল, এখন ঠিক আছে। আমরা দেখা করতে পারবো? জি, আপনারা দেখা করে আসুন, চাইলে নিয়ে যেতেও পারেন। আচ্ছা। রুহি, অরুণী আর অর্ণা রহমান আর অরুণীর মামা ভেতরে গেল। অরুণীর বাবা বেডে বসে রয়েছেন। অরুণীর মা কাছে গিয়ে বলল, এখন কেমন আছো? অরুণীর বাবা হেসে বলল, ভালোই, তেমন কিছু হয়নি। তোমরা মা মেয়ে শুধুই কান্না করো। অরুণীর মা কপট রাগ দেখিয়ে বলল, তুমি তো হাসবে, আমাদের জায়গায় থাকলে বুঝতে। অরুণীর মায়ের কথায় সবাই হেসে দিল। অরুণীর বাবা হাত বাড়িয়ে অরুণীকে ডাকতেই অরুণী গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। অরুণীর বাবা মেয়েকে জড়িয়ে ধরল। তিনি জানেন মেয়েটা তাকে যে কি পরিমাণ ভালোবাসে। অরুণীর মাথায় হাত বুলাতে বুলাতে রুহির দিকে তাকিয়ে বলল, কেমন আছো মা? অনেক দিন দেখি না তোমাকে। আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি, আপনি কেমন আছেন? এই দুই মা মেয়েকে নিয়ে ভালোই আছি, চলো আমাদের সাথে বাসায় চলো। না আঙ্কেল, আব্বু আম্মু চিন্তা করবে, আমাকে যেতে হবে। আচ্ছা মা, বাসায় এসো। আচ্ছা। রুহি অরুণীর থেকে বিদায় নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়ল। মূলত রুহির বিয়ের বিষয়ে অরুণী ওর বাবা মাকে কিছুই বলেনি, এই জন্যে ওনারা এগুলো নিয়ে কিছুই বলেননি। অরুণী হসপিটাল থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। কিছু হেঁটে সিএনজি নিয়ে বাসায় যাবে। হঠাৎ কেউ একজন এসে ওকে ধাক্কা দিতে ও রাস্তার একপাশে পড়ে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলো প্রিয়ম ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। রুহি প্রিয়মের হাত ধরে উঠে দাঁড়াতেই প্রিয়ম বলল, যদি আপনাকে ধাক্কা না দিতাম আরেকটু হলে আপনাকে পিষে দিয়ে যেত। ধন্যবাদ। কোথায় যাচ্ছিলেন? বাসায়। আপনি? আমি থানায় যাচ্ছিলাম, একটু আগে এসেছিলাম একটা ইনভেস্টিগেশনের জন্য। ও আচ্ছা, তাহলে আমি আসি। এটা বলেই রুহি হাঁটা শুরু করলো। রুহি যেতেই প্রিয়ম ফোন বের করে কাকে যেন কল দিয়ে বলল, 3098 টুলেট নাম্বারের গাড়িটা কার? এটা বের করো কুইকলি। বলে ফোনটা রেখে গাড়িতে উঠে বসলো থানায় যাওয়ার জন্য। থানায় পৌঁছতেই প্রিয়মের ফোনে কল এলো। প্রিয়ম রিসিভ করতে উপাস থেকে বলল, স্যার, 3098 এটা ভাড়া গাড়ি, এটার মালিক গাড়িটা ভাড়ায় চালায়। আচ্ছা ঠিক আছে, বলে প্রিয়ম ফোনটা রেখে দিল। ফোন রেখে ভাবতে শুরু করলো মার্ডারটা নিয়ে। বিকেলে যে কেসটা হাতে পেল, এতে ভিকটিমের লাশের পাশে 398 লেখা ছিল। 398 দিয়ে কী বোঝাতে চাইছে সেটা বুঝতে পারছে না প্রিয়ম। মেয়েটাকে কে বা কারা মেরেছে সেটাও হদিশ পাচ্ছে না। লাশটা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, আর রাশিদকে পাঠিয়েছে মেয়েটার বয়ফ্রেন্ডকে ধরে আনার জন্য। এই সব কেসে প্রথমে বয়ফ্রেন্ড, তা না হলে স্বামীরাই ফাঁসে। কিন্তু কেন জানি প্রিয়মের মনে হচ্ছে এটা অন্য কেউ করেছে। মেয়েটার খুন ওর নিজের বাসাতেই হয়। বাসায় কেউ ছিল না, সবাই দাওয়াত খেতে গিয়েছিল, কিন্তু মেয়েটা যায়নি, বাসায় একা ছিল। এমন ঘটনা এর আগে আর ঘটেনি। পুরো জিনিসটা প্রিয়মকে ভাবাচ্ছে। প্রিয়ম চোখ বন্ধ করে ভাবছে। হঠাৎ
রিশাদের ডাকে চোখ খুলতেই দেখতে পেল রিশাদের সাথে একটা ছেলে। প্রিয়ম বুঝতে পারল এই ছেলেটাই মেয়েটার বয়ফ্রেন্ড। প্রিয়ম ছেলেটাকে বসতে বলল। ছেলেটা বসতেই প্রিয়ম সোজা হয়ে বসে বলল, তুমি অনিক? জি স্যার। তুমি ঈশার বয়ফ্রেন্ড? না স্যার, ওর সাথে আমার 15 দিন আগেই ব্রেকআপ হয়ে গেছে। কেন? ও একাধিক রিলেশনে ছিল। কিন্তু ওর বান্ধবীরা যে তোমার কথা বলল, আর ওর ডায়েরিতেও কিন্তু তোমার নাম ছাড়া আর কোনো ছেলের নাম পাইনি আমরা। স্যার, আমি সত্যি বলছি। এইভাবেই প্রিয়ম অনিককে জেরা শুরু করলো। অরুণীরা বাসায় চলে আসলো। বাসায় এসে নিজের রুমে চলে অরুণী। ফ্রেশ হয়ে বের হতেই অরুণীর মা বলল, অরু, তোর বাবা ডাকছে তোকে। অরুণী মুখ মুছে বাবার ঘরে গিয়ে বলল, আব্বু ডেকেছ? হ্যাঁ, বস। অরুণী ওর আব্বুর সামনে বসলো। ওর বাবা পাশে, ওর মামা বসে আছে। অরুণীর পেছনে ওর মা দাঁড়িয়ে। অরুণীর বাবা একটু কেশে বলল, দেখলি তো আজকে কি হলো? হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ জানে কতদিন বাঁচি। তাই যাওয়ার আগে আমার ফরজ কাজটা করে যেতে চাই। তোর মামা তোর জন্য একটা সম্বন্ধ এনেছে। তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে বল। ওর বাবার কথা শেষ হতে অরুণী বলল, না বাবা, আমার কোনো পছন্দ নেই। তুমি ছেলে দেখতে পারো, তোমার পছন্দই আমার পছন্দ। ওর বাবা মা আর মামা একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। অরুণীও একটু হেসে নিজের ঘরে চলে গেল। ঘরে এসেই দেখল ফোনে প্রণয়ের কল আসছে। অরুণী রিসিভ করতে প্রণয় বলল, কোথায় ছিলে? এতক্ষণ ধরে ফোন ধরছিলে না কেন? আমার ইচ্ছা আমি ধরিনি। আপনাকে কৈফিয়ত দেব কেন? আচ্ছা দিও না, কিন্তু একটু ভালো করে তো কথা বলতে পারো। আপনি না আমাকে আর ডিস্টার্ব করবেন না প্লিজ। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। প্রণয় বুকটা ধড়াস করে উঠল অরুণীর কথা শুনে। প্রণয় উত্তেজিত হয়ে বলল, সত্যি? ইয়ার্কি করো না প্লিজ। আমি আপনার সাথে কখনো ইয়ার্কি করি না, তাই না হলে আজ কেন করব? এটা সত্যি। বলে অরুণী ফোনটা রেখে দিল। ফোন রেখে দিয়ে অরুণী মনে মনে বলল, আল্লাহ বাঁচাইছে, এখন আর ডিস্টার্ব করবে না। কিন্তু না, অরুণীর কথাকে ভুল প্রমাণ করে প্রণয় আবার কল দিল। অরুণী ফোনটা সাইলেন্ট করে পড়তে বসলো। আর এইদিকে প্রণয় এক হাতে দিয়ে পুরো ঘরের জিনিসপত্র ভাঙছে আর এক হাত দিয়ে অরুণীকে ফোন করে যাচ্ছে। চলবে।